কুলিং সিস্টেম দিয়ে আমরা আসলে ইঞ্জিন ঠান্ডা করি না। যদি কুলিং সিস্টেম দিয়ে আমরা ইঞ্জিন ঠান্ডা করতাম তাহলে ইঞ্জিনের তাপমাত্রা অলওয়েজ 18 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকতো বা 26 ডিগ্রি সেলসিয়াস থাকতো, মানে যেটা আমরা সহনশীল তাপমাত্রা। এখন ইঞ্জিন যখন আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে তখন ইঞ্জিনের বডিতে হাত দিতে পারবেন, তাহলে ইঞ্জিন গরম, তাহলে গরমই যদি হয় তাহলে কুলিং সিস্টেম তাহলে কাজ করতেছে না। তার মানে আসলে কুলিং সিস্টেম বলতে আমরা যেটা বলতেছি যে সিস্টেমের মাধ্যমে ইঞ্জিন ঠান্ডা করা হয় এটা কুলিং সিস্টেম। কুলিং সিস্টেমের অন্য কাজ। কুলিং সিস্টেমের কাজটা বুঝতে গেলে একটু সময় দিয়ে আমার কয়েকটা জিনিস সম্পর্কে আপনাদের ধারণা নিতে হবে। এবার কুলিং সিস্টেমের আগে আমরা যদি একটু হিসাব বলি, একটা বাচ্চা যখন জন্ম হয় সেখান থেকে ওই বাচ্চাটা একদম মারা যাওয়া পর্যন্ত তার বেশ কয়েকটা কাল আছে না? যেমন প্রথমে আমি বলি শৈশবকাল, কৈশোরকাল, বয়সন্ধিকাল, এরপর বার্ধক্য হয়ে যে কোনো এক সময় মারা যায়। তাহলে আমাদের এক একটা বয়স থেকে এক একটা বয়সে এক একটা স্টেপে এক একটা কাল না? ঠিক ইঞ্জিনের ভিতরেও 3টা কাল আছে। এখন কথা ইঞ্জিনের আবার জন্ম মৃত্যু বলতে ইঞ্জিনকে যখন আপনি স্টার্ট দিচ্ছেন তখন ইঞ্জিন নতুন জন্ম পাচ্ছে, যখন ইঞ্জিনকে আপনি বন্ধ করতেছেন তখন ইঞ্জিনটা আবার মারা যাচ্ছে, দেন আবার স্টার্ট আবার বন্ধ। তাহলে এই যদি ইঞ্জিনের হিসাব হয়, একটা মানুষ আর একটা গাড়ি একই জিনিস। গাড়ি আর মানুষকে কখনো আলাদা করতে পারবে না, আলাদা যেমন যেমন বড় তেমন। এখন কথা আমাদের যেমন স্যার আমাদের যেমন বেশ কয়েকটা কাল আছে, গাড়িরও কিন্তু বেশ কয়েকটা কাল আছে। গাড়ির প্রথম যে স্টেপ এটাকে আমরা শৈশব বৈশব বলে না, এটাকে আমরা বলতেছি এটাকে আমরা কোল্ড স্টার্ট পিরিয়ড বলতেছি। কোল্ড স্টার্ট পিরিয়ড যেমন আমাদের একটা বয়স থেকে আরেকটা বয়সে একটা সময় এটা যখন চেঞ্জ হয়, ঠিক কোল্ড স্টার্টের পিরিয়ডের শেষ থেকে যখনই শেষ তখন আরেকটা কাল শুরু হয়, এটাকে আমরা বলি অপারেটিং টেম্পারেচার। এই অপারেটিং টেম্পারেচারের পরে যদি কোনো কাল হয় এটাকে আমরা বলতেছি এই হচ্ছে একটা ইঞ্জিনের 3টা কাল। এখন আসলে ওভারহিট আসলে কোনো কাল না, এটা একটা সমস্যা। যদি কোনো কারণে কুলিং সিস্টেম তার কাজে ব্যর্থ হয় তখন ইঞ্জিন ধীরে ধীরে এই পর্যন্ত চলে যায়, যেটা আমাদের জন্য খারাপ। এই যদি হিসাব হয় আমরা কিন্তু বুঝবো কুলিং সিস্টেম কাকে বলে, কিন্তু ওইটা বুঝতে গেলে আপনাকে এটা বুঝতে হবে। এই জিনিসগুলো যখন আপনি ক্লিয়ার তখন কুলিং সিস্টেম আপনার সম্পূর্ণ ক্লিয়ার। এই যদি একটা হিসাব হয়, এবার আমি আপনার সাথে আরেকটা জায়গায় আসি। এইটা বা এইটার মতো আমাদেরও ইঞ্জিনের কয়েকটা কাল আছে। আমি যদি এখন বলি আমাদের সবার শরীরের তাপমাত্রা কত? মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? সেলসিয়াস না, কিন্তু এটা হচ্ছে আমাদের সবার শরীরের তাপমাত্রা। এইটা নিচে থেকে আমরা এখন পর্যন্ত এখানে যদি কোনো কারণে এই তাপমাত্রা বেড়ে যেত কেউ আসতাম না, এই তাপমাত্রা বেড়ে যেত কেউ আসতাম না, এটা বেড়ে পারবে না, এটা কমবে আর তাহলে এর নিচে নেমে গেলেও আমরা কেউ আসতাম না, এর উপরে উঠে গেলেও কেউ আসতাম না। কেন? কারণ এর নিচে নামলে আমাদের ঠান্ডা লাগবে, আর এর উপরে চলে গেলে আমার শরীর অতিরিক্ত গরম হয়ে যাবে, যেটা আমরা জ্বর বলতেছি। তাহলে একটা মানুষের কমফোর্ট জোন কোনটা? সবার তাপমাত্রা পাবেন এখন এটাই পাবেন। এইটা হচ্ছে আমাদের কমফোর্ট জোন। আমরা আমাদের কমফোর্ট জোনে সব থেকে বেটার অনুভব করি এবং এখানে আমাদের পারফরমেন্স সব থেকে বেশি ভালো। যদি তাই না হয়, আমি আপনার বললাম যে আপনার গাড়ির তাপমাত্রা 93 ডিগ্রি ফারেনহাইট, একটা কাজ করেন তো যে এখান থেকে চালের অবস্থা 3 তলায় উঠান, পাবেন? বা এখানে যদি চলে যায় 103-এ, তাও কি কোনো কাজ করতে পারবেন? তার মানে হিসাবটা হচ্ছে আমাদের কমফোর্ট জোন এইটা, যদি কোনো কারণে আমরা কমফোর্ট জোনের বাইরে চলে যাই তাহলে আমার পারফরমেন্স কমে যায়, আমি আর আগের মতো কাজ করতে পারি না। এখন এখানে যদি চলে যায়, এখান থেকে এখানে আসার জন্য আমরা কি করি? কম্বল টম্বল অনেক কিছু মুড়ি দিয়ে টেম্পারেচার বাড়ানোর চেষ্টা করি, যেখানে এখানে আসবে।
যদি কোনো কারণে এই কম্বল কাভার এগুলোর পরিমাণ বেড়ে যায় তখন এটা বাড়তে বাড়তে আবার 100 102 এ চলে যায়, তখন আবার কারখানাটা দেয়। আবার যদি কোনো কারণে এখানে যায় আমরা প্যারাসিটামল বা বিভিন্ন ওষুধে টেম্পারেচার কমায় এখানে আনার চেষ্টা করি। তার মানে হিসাব হচ্ছে আমার মস্তিষ্ক বা আমার ইসিইউ চাই আমার শরীরের তাপমাত্রা অলওয়েজ এখানে থাকার জন্য, এই জন্য আমাকে এক এক সময় এক এক রকম কমান্ড করে। এই যদি আমার কমফোর্ট জোন হয়, ইঞ্জিনের কমফোর্ট জোন হচ্ছে অপারেটিং টেম্পারেচার। বুঝলেন? আমরা অপারেটিং টেম্পারেচার একটা ইঞ্জিন সবথেকে ভালো অনুভব করে, তাহলে অপারেটিং টেম্পারেচার বাদ দিয়ে যদি কোল্ড স্টার্ট পিরিয়ড হয় কাজ করবে কিন্তু পারফরম্যান্স ভালো দেবে না, এটার মতো পাবে না। এখানে গিয়ে কাজ করবে কিন্তু পারফরম্যান্স এটার মতো দেবে না। তার মানে এই যদি হিসাব হয় এবার আমরা বোঝার জন্য প্রস্তুত। তাহলে আমরা প্রথমে লিখব কুলিং সিস্টেম কাকে বলে। কুলিং সিস্টেম কাকে বলে লিখব যে সিস্টেমের মাধ্যমে ইঞ্জিনের তাপমাত্রাকে বা ইঞ্জিনকে তার অপারেটিং টেম্পারেচার ব্র্যাকেট দিয়ে রাখি 86 থেকে 98 ডিগ্রি সেলসিয়াস। 86 থেকে 98 ডিগ্রি সেলসিয়াস যে সিস্টেমের মাধ্যমে ইঞ্জিনকে অপারেটিং টেম্পারেচার ব্র্যাকেটে 86 থেকে 98 ডিগ্রি সেলসিয়াস মধ্যে ধরে রাখা হয় তাকে কুলিং সিস্টেম বলে। কুলিং সিস্টেম কি? যে স্যার ইঞ্জিনকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় ধরে রাখার প্রক্রিয়া। লিখছেন? লিখছেন? অনেকে লিখতেছেন, এত ক্লাসে সময় লাগছে। যে সিস্টেমের মাধ্যমে ইঞ্জিনকে অপারেটিং টেম্পারেচারের মধ্যে ধরে রাখা হয় তাকে কুলিং সিস্টেম বলে। তার মানে এইটাকে হইলে দেখেন আমরা আলোচনা করি, আলোচনা না বুঝলে কিছু বুঝবেন না। লেখা শেষ হলে কলম রেখে দেন, এতক্ষণ লাগে একটু লিখতে। তাহলে ইঞ্জিনকে এই তাপমাত্রার মধ্যে ধরে রাখার জন্য আমরা কুলিং সিস্টেম ব্যবহার করতেছি। তাহলে কুলিং সিস্টেমের কাজ কি? ইঞ্জিনের তাপমাত্রা এর এই দিকেও যাবে না, এর এই দিকেও যাবে না। এটাই হচ্ছে ইঞ্জিনের কুলিং সিস্টেমের কাজ। তার মানে কুলিং সিস্টেমের কাজ হচ্ছে ইঞ্জিনকে ওভারহিটও যেতে দেবে না, ইঞ্জিনকে আবার কোল্ড স্টার্ট পিরিয়ডেও রাখতে দেবে না। এই যদি কুলিং সিস্টেম হয় তাহলে একটু হিসাব করি তো, ইঞ্জিন যখন স্টার্ট করব তখন কি সাথে সাথে সে এখান থেকে কাজ করা শুরু করে? সে এখান থেকে শুরু করবে না, কারণ তার তো স্টার্ট হচ্ছে এখান থেকে। তার মানে এখান থেকে শুরু হইলেও এইটা তার পারফেকশন না, তার পারফেকশন হচ্ছে এখানে। এবার আসি কোল্ড স্টার্ট পিরিয়ড। এটা বুঝতে গেলে আমাদের আরো ভালোভাবে এটাকে আমাদের জানতে হবে। ইঞ্জিন যখন স্টার্ট করবো তখন তার তাপমাত্রা কত? 22 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। 22 থেকে 26। এটা আমরা স্পেশালি বলবো না, এটাকে আরো ভালোভাবে বললে ভালো হয় যে এনভায়রনমেন্টাল টেম্পারেচার যেটা সেটা ইঞ্জিনের তাপমাত্রা। তাহলে এনভায়রনমেন্টাল টেম্পারেচার এখন কত থাকে? 28 থেকে 30 স্যার। 40 বললাম 33 ডিগ্রি সেলসিয়াস আমার এনভায়রনমেন্টাল টেম্পারেচার। তাহলে ইঞ্জিনকে যখন স্টার্ট করবো সে 33 থেকে শুরু করবে। তাহলে ইঞ্জিনকে যখন আমরা 33 থেকে শুরু করতেছি তাহলে ইঞ্জিনের টেম্পারেচার বাড়বে না কমবে? বাড়বে। কেন বাড়বে? পাওয়ার স্ট্রোক হচ্ছে, ব্লাস্ট হচ্ছে। এই টেম্পারেচার 33 থেকে বাড়তে 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 কোনো একটা সময় ধরা হয় যে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এই টোটাল সময়টাকে আমরা বলছি কোল্ড স্টার্ট পিরিয়ড। আবার শুনেন, ইঞ্জিনকে স্টার্ট করার পর থেকে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সময়কে বলা হয় কোল্ড স্টার্ট পিরিয়ড। এই যদি কোল্ড স্টার্ট পিরিয়ড হয় তাহলে অপারেটিং কি? আমরা জানি কোল্ড স্টার্টের পরেই অপারেটিং। তার মানে 86 থেকে আমরা একটু আগে লিখলাম যে 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এটাকে বলা হয় অপারেটিং টেম্পারেচার। এবং এই 98 এর পরে 99 থেকে ধীরে ধীরে ইঞ্জিনের টেম্পারেচার ওভারহিটের দিকে যেতে থাকে। এটা যত আগাবে ইঞ্জিনের জন্য তত খারাপ।
মোটামুটি স্টেপটা বুঝছেন তো? তাহলে এখন কথা, কুলিং সিস্টেমের কাজ কি? ঠান্ডা করা না। তাহলে কি কাজ? এতটুকুর মধ্যে ধরে রাখো। তাহলে কথা, ইঞ্জিন যখন আধা ঘন্টা 40 মিনিট চলে তখন কি হাত দিতে পারি? তার মানে তার তাপমাত্রা 86 থেকে 98 ডিগ্রি থাকে। এই সময় ইঞ্জিনের পারফরম্যান্স সবথেকে বেশি ভালো থাকে। এই জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি সামনের দিকে আসছি। তাহলে কুলিং সিস্টেম কাকে বলে লিখছি? কনসেপ্টটা তো বুঝছি। যদি বুঝি তাহলে এবার প্রথমে লেখেন কোল্ড স্টার্ট পিরিয়ড। কোল্ড স্টার্ট পিরিয়ড কি লিখবেন? লেখেন যে কোল্ড স্টার্ট পিরিয়ড লেখেন ইঞ্জিন স্টার্ট করার পর থেকে, ইঞ্জিন স্টার্ট করার পর থেকে, ইঞ্জিন স্টার্ট করার পর থেকে অপারেটিং টেম্পারেচারে আসার, স্টার্ট করার পর থেকে অপারেটিং টেম্পারেচারে আসার আগের মুহূর্ত পর্যন্ত সময়কে, ইঞ্জিনকে স্টার্ট করার পর থেকে অপারেটিং টেম্পারেচারে আসার আগের মুহূর্ত পর্যন্ত সময়কে কোল্ড স্টার্ট পিরিয়ড বলে। বুঝতেছেন? শিওর? অপারেটিং টেম্পারেচার, অপারেটিং টেম্পারেচারে আসার আগের মুহূর্ত পর্যন্ত সময়কে। অপারেটিং টেম্পারেচারে আসার আগের মুহূর্ত পর্যন্ত সময়কে কোল্ড স্টার্ট পিরিয়ড বলে। কথাটা কে কে বোঝেন না? কারণ একটু আগে আমি বোঝাই দিয়ে তারপর লিখলাম, তাহলে সবাই বুঝছে। এবার নিচের স্টেপে লেখেন কোল্ড স্টার্ট পিরিয়ডে ইঞ্জিনের তাপমাত্রা, কোল্ড স্টার্ট পিরিয়ডে ইঞ্জিনের তাপমাত্রা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় তাপমাত্রা থেকে ইঞ্জিনের তাপমাত্রা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় তাপমাত্রা থেকে 85 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। স্বাভাবিক বায়ুমণ্ডলীয় তাপমাত্রা থেকে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত। বায়ুমণ্ডলীয় বলতে আমরা যে তাপমাত্রা স্বাভাবিকভাবে পাই ইনভায়রনমেন্টে যেটা থাকে। সেটা থেকে শুরু হচ্ছে। বায়ুমণ্ডলীয় তাপমাত্রা এটার মতো লেখেন না একটু, বায়ুমণ্ডলীয় তাপমাত্রা থেকে 85 ডিগ্রি পর্যন্ত। আপনাকে আমি বয়লার মুরগির মতো হয়ে গেছি, চিন্তা করার কোনো ক্ষমতা নেই। সবসময় চেষ্টা করবেন নিজে যেটা বুঝলেন সেটা আনতে। আমি তো প্রথমে আগে আলোচনা করি, আগে বুঝাই দিই, তারপর না লিখতে বলি। আমি যে প্রতিবার বললে যে প্রতিবার লাইনটা এমনই হবে এমনটা না, আমার তো এটা মুখস্থ না। নিজের মতো আমি আমার নিজের মতো করে, তাই একবার বললে আরেকবার বললে ওটা একটু এলোমেলো হয়ে যায়। আমার যেটা বুঝলাম সেখান থেকে আপনারা একটু লিখে নেবেন। আচ্ছা, তাহলে কোল্ড স্টার্ট পিরিয়ড নিয়ে কোনো কোশ্চেন? না স্যার। কোল্ড স্টার্ট পিরিয়ড আমরা বুঝলাম এবং এই সময় তাপমাত্রা কত থাকে সেটাও বুঝলাম। দুইটা লাইন যাতে লেখা যায় এমন একটা স্টেপ দিয়ে নিচে আসা। এবার লেখেন অপারেটিং টেম্পারেচার। অপারেটিং টেম্পারেচার কি লিখবেন? দেখেন যে যে তাপমাত্রায় ইঞ্জিনের পারফরম্যান্স সবচেয়ে বেশি ভালো, যে তাপমাত্রায় বা যে টেম্পারেচারে ইঞ্জিনের পারফরম্যান্স সবচেয়ে বেশি ভালো ইঞ্জিনের পারফরম্যান্স সবথেকে বেশি ভালো। আমি যদি এভাবে লিখি যে ইঞ্জিনের অপারেটিং এর স্টার্টিং টেম্পারেচার থেকে হিটের স্টার্টিং টেম্পারেচার পর্যন্ত পিরিয়ডকে বা হিটের স্টার্টিং পিরিয়ড পর্যন্ত ইঞ্জিনের অপারেটিং টেম্পারেচার স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট
ওয়াজিকের স্টার্টিং পয়েন্ট পর্যন্ত দূরত্ব থেকে তাই আমি একটু প্রসিজার জানি। এটা আমাদের মেজর, এই জন্য এটাকে আমরা পারফরমেন্স ব্যাপারটা উল্লেখ করবো। লিখছেন বুঝলেন? অল স্টার্ট পিরিয়ড থেকে অপারেটিং এর ব্যাপারটা হচ্ছে যে তাপমাত্রা ইঞ্জিনের পারফরমেন্স সবথেকে বেশি ভালো। এবার নিচে লাগে যে অল স্টার্ট অপারেটিং টেম্পারেচারে ইঞ্জিনের টেম্পারেচার হবে 86 থেকে 98 ডিগ্রি সেলসিয়াস। অপারেটিং টেম্পারেচারে ইঞ্জিনের তাপমাত্রা বা টেম্পারেচার থাকবে 86 থেকে 98 ডিগ্রি সেলসিয়াস না? তাহলে আমরা পোস্টার পিরিয়ড কি কত তাপমাত্রা থাকে, অপারেটিং কি কত তাপমাত্রা থাকে, এই দুইটা ক্লিয়ার। 98 পর্যন্ত ভাই। ওয়াজিকের এই আমরা এই যে এদিকে লিখে নিই। ওই যে 98 পর্যন্ত কোথাও স্যার এই টু দিয়েছে আমরা এটা নিয়ে স্যার আমাদের একটা নিচের দিকে কথা আছে, যখন আপনাকে ছেড়ে দেব তার আগে এটা ক্লিয়ার করে দেব। লিখছেন? এখানে আমরা যে একটু ফাঁকা জায়গা রাখছিলাম না উপরে যে কোল্ড স্টার্ট পিরিয়ডে, ওখানে যাই। দেখেন কোল্ড স্টার্ট পিরিয়ডে ইঞ্জিনের আরপিএম থাকবে, কোল্ড স্টার্ট পিরিয়ডে ইঞ্জিনের আরপিএম থাকবে, তাপমাত্রার ব্যাপারটা বোঝার পর এবার একটা আরপিএম নিয়ে আলোচনা করব। কোল্ড স্টার্ট পিরিয়ডে ইঞ্জিনের আরপিএম থাকবে 1200 প্লাস মাইনাস 50। এটা এইভাবে লিখবেন, অর্থাৎ 1250 কম হইতে পারে, 50 বেশি হতে পারে। এবার আমরা অপারেটিং এ চলে যাব। অপারেটিং এর নিচে লিখেন যে অপারেটিং টেম্পারেচার ইঞ্জিনের আরপিএম থাকবে না, অপারেটিং এর জন্য 750 প্লাস মাইনাস 50। অপারেটিং এ কি 1200 হবে নাকি 750? বুঝতে মনে হচ্ছে? মনে হচ্ছে বলছে স্যার মিলাই দিচ্ছি, বেশি আছি আমি। লিখছেন? তাহলে একটা জিনিস দেখেন তো, আমরা ধীরে ধীরে ইঞ্জিনের টেম্পারেচার বাড়াচ্ছি কিন্তু ইঞ্জিনের আরপিএম কমে আসছে, তো বিষয়টা একটু অস্বাভাবিক না? এখানে যে 1200 থাকবে আর 750 থাকবে, এটা কিন্তু অ্যাক্সেলারেশন না, ডিঅ্যাক্সেলারেশন। আসলে ইঞ্জিন স্টার্ট করে আপনি ইঞ্জিনকে ছেড়ে দিচ্ছেন। এইটা এখন আমরা একটু প্রুফ করি। স্যালো মেশিন স্টার্ট কে দিয়েছেন? আমি। স্যালো মেশিন যখন স্টার্ট দেওয়া হয়, এখান থেকে কেন শুরু করলাম কারণ এখান থেকে ভালো বোঝা যাবে। এরপর যারা স্যালো মেশিন কোনোদিন দেখেন না, স্টার্ট দেয়নি, তাদের জন্য অন্য উদাহরণ আছে। স্টার্ট দেওয়ার সময় ইঞ্জিনের সাউন্ড যেমন থাকে, ঠিক 3 থেকে 4 মিনিট পরে তার সাউন্ডটা কেমন হয়ে যায়? না বাড়ে না, একটু কমে, হালকা একটু কমে। শিওর? শিওর। কে কে কমে আর কে কে বাড়ে? কমে। প্রথম স্টার্ট তার সাথে সাথে অনেক বাড়ে। শক্তি টক্তি বুঝি না, আমার সাউন্ডের কথা বলো। সাউন্ড বেশি থাকে। তাহলে যখন আমরা স্টার্ট করি তখন সাউন্ড বেশি থাকে, সাউন্ড কেন বাড়লো কেন কমলো বুঝতে পারবেন? পাওয়ার স্ট্রোক বেশি হচ্ছে কিন্তু কিছুক্ষণ পর পাওয়ার স্ট্রোক কম হয়ে যাচ্ছে। তাহলে পাওয়ার স্ট্রোক বেশি হলে আরপিএম বেশি, পাওয়ার স্ট্রোক কম হলে আরপিএম কম। তার মানে সত্যি সত্যি পোস্টার পিরিয়ডে আরপিএম বেশি থাকে, এরপর ডিঅ্যাক্সেলারেশনে অপারেটিং আরপিএম কমে, যার কারণে সাউন্ড ধীরে ধীরে স্মুথ হয়। এইটা যারা আমরা এখন ওয়ার্কশপে যাবো, কোনো গাড়ি যদি ইঞ্জিন বন্ধ থাকে এবং স্টার্ট করতেছে তখন দেখবো যে ইঞ্জিনের সাউন্ড একটু বেশি থাকে কিন্তু কিছুক্ষণ পর ইঞ্জিনের সাউন্ড কমে যায়। এখন কথা, এই জিনিসটা যদি বোঝেন তাহলে আরপিএম এর ব্যাপারটা ক্লিয়ার। এখন এইটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, স্যার পোস্টার পিরিয়ডে কেন আরপিএম আমি বাড়াইলাম? আমার আরপিএম বাড়ানো দরকার যখন পারফরমেন্স বেশি তখন। আপনি যেটা করেছেন সাউন্ড বেশি কম, এটা ঠিক আছে, কিন্তু এই জিনিসটি কেন করলাম? অ্যান্সারটা রাখবে না, কারণ কেন অ্যান্সার না জানলে আপনি কাউকে বুঝাইতে পারবেন না। এখন দেখ, আমার জন্য কোন পিরিয়ড ভালো? অপারেটিং। অপারেটিং। এখন কথা, আমার যে অপারেটিং ভালো, এটা
কার মাথায় দেওয়া আছে? ECU ECU এর মাথার মধ্যে প্রোগ্রাম করে দেওয়া আছে। তার মানে ECU চবে ইঞ্জিনকে যত তাড়াতাড়ি এখান থেকে এখানে নিয়ে আসে। এই জন্য ইঞ্জিন কি করে? আচ্ছা, যখন আমরা সকালবেলা ইঞ্জিন স্টার্ট করি, আমার কি দরকার? খুব তাড়াতাড়ি এখান থেকে এখানে যাওয়া। এখন আমি ধরলাম যে আমার একটা গাড়ি যে এখান থেকে এই পর্যন্ত যেতে 5 মিনিট সময় লাগে, তারপর গাড়ি 86 এ পৌঁছায়। আর আপনার একটা গাড়ি যেটা 2 মিনিটে এখান থেকে 86 এ পৌঁছায়। এখন আমার গাড়ি আর আপনার গাড়ির মধ্যে পার্থক্য হচ্ছে আপনার গাড়ি কোল্ড স্টার্ট পিরিয়ড কম, আমার গাড়ি কোল্ড স্টার্ট পিরিয়ড বেশি। কোন গাড়ির পারফরম্যান্স সবথেকে বেশি কম?